সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। তো কি অবস্থা তোমাদের? তোমরা সকলে কেমন আছো? তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের গণিত বইয়ের আমি অনুশীলনী 2.3-এর দ্বিতীয় পর্বে আলোচনা করব 1 থেকে 10 নম্বর যে নৈর্ভিত্তিক অংশগুলো রয়েছে বা নৈর্ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি ব্যাখ্যা সহকারে উত্তর দিয়ে দেব। তো দেখো, প্রথম পর্বে কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদের যে উদাহরণ অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 2.3-এর যে উদাহরণ অঙ্কগুলো রয়েছে সেই উদাহরণ অঙ্কগুলো নিয়ে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং এই 2.3-এর যে মৌলিক বিষয়গুলো আছে জানার, সেই বিষয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি কেউ সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা অনুশীলনী 2.3-এর 1 থেকে যে 10 পর্যন্ত নৈর্ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর সমাধান করব এবং অঙ্ক করে করে আমরা সমাধান করব, ব্যাখ্যা করে করে সমাধান করব। তো চলো আমরা প্রথম অঙ্কটিতে চলে যাই। দেখি প্রথম অঙ্কটিতে কি বলেছে। এখানে বলেছে দেখো 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি অনেক অনেক ইজি, তোমরা খুব সহজেই বের করতে পারবে। বলেছে এখানে কি দ্বিভাজিত অনুপাত, যদি এরকম উল্লেখ থাকে তাহলে কি করতে হবে? দেখো 4:9 এর দ্বিভাজিত অনুপাত বের করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের রুট ওভার করতে হবে। দুটোর উপরে রুট ওভার করে দিলাম। এরপরে কি করতে হবে? রুট ওভার মানে হচ্ছে কি ওই সংখ্যাটির বর্গমূল, তাই না? তাহলে 4-এর বর্গমূল কত? 2, আর 9-এর বর্গমূল কত? 3। উত্তর হচ্ছে কি 2:3, অর্থাৎ 4:9-এর দ্বিভাজিত অনুপাত হলো কত? 2:3। তাহলে উত্তরটা হবে ক। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। তো 2 নম্বর অঙ্কে কি বলেছে এখানে দেখি। ক অনুপাত খ সমান 4:7 এবং খ অনুপাত গ সমান 10:7 হলে গ অনুপাত খ অনুপাত ক এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা কি লক্ষ্য করছো? এইটা কিন্তু ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হবে, অর্থাৎ এখানে যে দুটো অনুপাত রয়েছে, দুটো অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব, তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করেছি দেখো, আমি এখানে অঙ্কটা করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখলাম ক অনুপাত খ সমান 4:7। এরপরে কি লিখবো? খ অনুপাত গ সমান 10:7। এখন কি করতে হবে? দেখো এখানে কিন্তু মূল কাজটি। তো দেখো, প্রথম যে অনুপাতটা রয়েছে সেখানে কিন্তু খ আছে, আবার দ্বিতীয় যে অনুপাতটা রয়েছে সেখানেও খ আছে। তাহলে এই যে খ, এখানে মান হলো 7, আর এই যে খ, এখানে মান হলো কত? 10। তাহলে এই যে আলাদা আলাদা মান হলো ক্ষয়ের, তো আলাদা মানকে আমরা একটা একক মানে রূপান্তর করব, অর্থাৎ ক্ষয়ের মানটা যেন একই হয় এরকম আমরা মান বের করব। তাহলে কি করতে হবে? যে কাজটি করতে হবে, এই যে দ্বিতীয় যে অনুপাতটি রয়েছে, দ্বিতীয় অনুপাতের ক্ষয়ের মান হলো কত? ক্ষয়ের অনুপাত হলো 10। তাহলে এই 10 দ্বারা প্রথম অনুপাতের দুটোকেই আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হবে? ক অনুপাত খ সমান এই 10 দিয়ে 4কে গুণ করলে 40, আর অনুপাত 7 দিয়ে 10 দিয়ে 7কে গুণ করলে 70। তাহলে ক অনুপাত খ সমান কত হলো? 40:70 হলো। এরপরে কি করতে হবে? এরপরে আমরা এই যে খ আছে এখানে প্রথম অনুপাতে, সেই ক্ষয়ের অনুপাত কত এখানে? 7। এই 7 দিয়ে আবার 10 এবং 7কে গুণ করব। তাহলে আমরা গুণ করে দিলাম। এই যে খ অনুপাত গ সমান 70, এই যে 7 × 10 = 70, আর হচ্ছে কি 7 × 7 = 49। এখন কি করতে হবে? আমরা লিখব অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান সমান এখানে ক এর অনুপাত কত? 40, ক্ষয়ের অনুপাত কত? এই যে দেখো 70 বের করেছি, দুটো একই মান হয়েছে। তাহলে আমরা একটা নেব এখান থেকে। তাহলে একটা নিলাম 70, আর গ এর অনুপাত কত? 49। এরপর কি করতে হবে? এটাকে হচ্ছে কি উল্টিয়ে লিখবো। তোমরা সরাসরি এটাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব? এখন লিখবো গ অনুপাত খ অনুপাত ক সমান, তাহলে হচ্ছে গ হচ্ছে কি কত? এই যে গ হচ্ছে কত? 49, আর খ হচ্ছে 70, আর ক হলো 40। এই যে আমরা সাজিয়ে লিখলাম। তাহলে উত্তরটা হবে কত এখানে? ক। এরপরে আমরা 3 নম্বর অঙ্কের সমাধান দেখব। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে। 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? অনেক সহজ অঙ্কটি, এটাও হচ্ছে ধারাবাহিক অনুপাতের অঙ্ক। দেখো এখানে বলেছে ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান, অর্থাৎ দ্বিতীয় রাশির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি এখানে করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর অঙ্কের সমাধান দেখো,
তাহলে প্রথম অনুপাত, তাহলে প্রথম অনুপাত কত যেন 4:3। এই যে আমরা এটা লিখে নিয়েছি 4:3। এরপরে দ্বিতীয় অনুপাত কত 5:6। তো দ্বিতীয় অনুপাত কত 5:6 লিখে নিয়েছি। এখন দেখো এটাকে আমরা যেন কি বলি, এটাকে বলি পূর্বপদ, আর এটাকে কি বলি, এটাকে বলি উত্তরপদ। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। এরপরে কি করতে হবে দেখো, এই যে দুটো আলাদা অনুপাতকে যখন আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব তখন যে কাজটি করতে হবে আমাদের সেটা হচ্ছে কি, এই যে প্রথম অনুপাতের যে উত্তর রাশি আছে সেই উত্তর রাশি দিয়ে অর্থাৎ 3 দিয়ে আমরা এখানে দ্বিতীয় যে অনুপাতটি রয়েছে সে তার এই যে দুটো রাশি আছে দুটোকেই গুণ করব। এরপর দ্বিতীয় রাশির যে পূর্বপদ রয়েছে এই যে 5 আছে, 5 দিয়ে প্রথম অনুপাতের এই দুটো রাশিকে গুণ করব। তো দেখো এখন আমরা কি করব, এই যে প্রথম অনুপাত রয়েছে 4:3, এটাকে আমরা দ্বিতীয় অনুপাতের এই যে পূর্ব রাশি আছে এটা দ্বারা গুণ করব। তাহলে প্রথম অনুপাত সমান 5 দ্বারা যদি 4কে গুণ করি 20 হয়, আর 5 দ্বারা 3কে গুণ করলে কত হবে 15 হবে। তাহলে এটা হলো প্রথম অনুপাত। এরপর কি করতে হবে, প্রথম অনুপাতের এই যে উত্তর রাশি আছে অর্থাৎ 3 আছে, 3 দ্বারা 5 এবং 6কে গুণ করব। তাহলে অতএব দ্বিতীয় অনুপাত সমান 3, 5, 15 অনুপাত 3, 6, 18। তাহলে এটা হচ্ছে কি প্রথম অনুপাত, এটা হলো দ্বিতীয় অনুপাত। এখন আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব, তাহলে খুব সহজে আমাদের কোন পদ চেয়েছে জানো, দেখো দ্বিতীয় রাশির মান বের করতে বলেছে। তাহলে দেখো তাহলে প্রথম অনুপাতের আমরা লিখলাম কি ধারাবাহিক অনুপাত কি করব, তাহলে 20 অনুপাত এই যে দুটোর একটা নিতে হবে যেহেতু একই মান, তাহলে কি একটা নিলাম অনুপাত 18। তাহলে আমাদের এটা হচ্ছে কি প্রথম রাশি, এটা হলো কি দ্বিতীয় রাশি, আর এটা হলো তৃতীয় রাশি। তাহলে উত্তরটা হলো আমাদের 15। তার মানে হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের কত নম্বর অপশন, তাহলে আমরা মানটা বের করলাম 15, তাহলে উত্তরটা হবে কত ঘ, এই যে এটা হবে উত্তর। এরপর আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে একটি কি আছে, এই দুটো মূলত এই যে এই তথ্যের উপর কিন্তু আমাদের এই 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তরটা বের করতে বলেছে। এই যে দেখো নিচের তথ্যের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর বের করো। তো দেখো প্রথমে এখানে কি দেখব, আমাদের অঙ্কটা আমরা পড়ে নেই। এখানে কি আছে, 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল, অর্থাৎ 4 নম্বরের উত্তর কি বের করতে হবে, মাইশা কত মিটার কাপড় পেয়েছে সেটা বের করতে হবে। আর 5 নম্বরে কি বের করতে হবে, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তো এটা আমরা বের করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে কি করেছি, মাইশা অনুপাত মারিয়া অনুপাত তানিয়া, এদের অনুপাতটা কত 5:3:2, অর্থাৎ মাইশা এখানে 5 অনুপাত, মারিয়া এখানে 3, আর হচ্ছে তানিয়া হলো 2। তো এরপরে আমরা কি করব, অনুপাতের রাশিগুলো যোগ করব। তাহলে কি করলাম, 5 + 3 + 2, তাহলে যোগ করলে কত হবে 10। এরপর কি মাইশা কতটুকু পাবে এটা কিন্তু আমাদের উত্তরে বের করতে বলেছে, কত নম্বর 4 নম্বর প্রশ্নে। তো দেখো মাইশা পাবে আমরা বের করলাম, তাহলে মোট কত মিটার কাপড়, মোট হচ্ছে তোমরা অঙ্কটা একটু দেখো, মোট হচ্ছে 30 মিটার কাপড় আছে তাই না। তাহলে 30 মিটার কাপড় এর কত পাবে, মোট 30 মিটার কাপড় এখানে কত অংশ, মোট 10 অংশ, তাহলে 10 অংশের কত পাবে 5 পাবে। এই যে আমরা এখানে লিখেছি মাইশা কত 5, তাহলে কি 30 এর 10-এর 5 অংশ পাবে কে মাইশা। তাহলে আমরা 10 দিয়ে 30কে কাটলে হবে 3, 3কে 5 দিয়ে গুণ করলে কত হবে 15। তাহলে এটাই হচ্ছে কিন্তু মাইশা কতটুকু পাবে 15 মিটার কাপড় পাবে। তাহলে উত্তরটা কত, তাহলে উত্তরটা হবে ক, আমরা 15 মিটার বের করেছি তাই না, তাহলে উত্তরটা হবে ক। এরপর আমরা কি বের করব, দেখো তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল, তার মানে তানিয়ার টুকুও বের করতে হবে আর মারিয়া কতটুকু পেয়েছে সেটাও আমাদের বের করতে হবে। চলো তো দেখো আমরা এখন লিখলাম কি, অতএব মারিয়া পাবে। তাহলে মারিয়া যেহেতু বলছে যে কি বলছে তানিয়া থেকে মারিয়া কত বেশি পাবে, তার মানে কি মারিয়ারটাও বের করতে হবে তানিয়ারটাও বের করতে হবে। তাহলে অতএব মারিয়া পাবে 30 এর 10 অংশের কত পাবে, 10 অংশের এই যে দেখো মারিয়া কত 3, তাহলে 10-এর 3 অংশ পাবে। তাহলে 10 আর 30, 10 দিয়ে 30কে কাটলে 3, আর 3 গুণ করলে হবে 9 মিটার। তাহলে মারিয়া পেল 9 মিটার। এখন তানিয়া কত মিটার পাবে এটা আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব তানিয়া পাবে 30 এর 10 অংশের কত 2 পাবে। এই যে দেখো 2 তাই না, তানিয়া হচ্ছে কত 2। তাহলে কি 30 এর 10-এর 2 পাবে, 10-এর
2 অংশ পাবে। তাহলে 10 দিয়ে 30কে কাটলে 2 হয়, 3 দুগুণে 6 হয়। এখন দেখো মারিয়া কত পেয়েছিল? 9 মিটার, আর তানিয়া কত পেল? 6 মিটার। তাহলে বলেছে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পাবে? তাহলে এই যে অতএব মারিয়া বেশি পাবে 9 বিয়োগ 6। তাহলে 9 থেকে 6 গেলে 3 মিটার। উত্তরটা হলো কি? এই যে 5 নম্বর প্রশ্নের উত্তর হলো 3 মিটার। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম কত? 3 মিটার। তাহলে উত্তর হবে কত? ক। ঠিক আছে, এরপর আমরা 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো দেখো 6 নম্বর অঙ্কে এখানে কি বলেছে? 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? এটা তো একেবারেই সহজ, বলেছে ধারাবাহিক অনুপাত করতে, তাই না? তো চলো, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 নম্বর যে অঙ্কটি রয়েছে তার উত্তর হবে কি? দেখো এখানে প্রথম অনুপাত দেওয়া আছে, বইটা তোমরা দেখো একটু কষ্ট করে। প্রথম অনুপাতটা দেওয়া আছে কত? 5:3 এবং দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া আছে সেটা কত? 2:4। তাহলে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে দ্বিতীয় অনুপাতে 2 আছে সেটা দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে, এবং প্রথম অনুপাতের যে এই যে 3 আছে অর্থাৎ উত্তর রাশি রয়েছে, উত্তর রাশি দিয়ে আমাদের দুটোকে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথম অনুপাত সমান 2 দ্বারা 5কে গুণ করলে 10, আর 2 দ্বারা 3কে গুণ করলে হয় 6। এরপর কি করব? এই 3 দ্বারা এই দুটো রাশিকে গুণ করব। এরপরে কি করব দেখো, 3 আর 2 গুণ করলে হবে 6, 3 আর 5 গুণ করলে হবে 15। অতএব ধারাবাহিক অনুপাত সমান কত? তাহলে কত হলো? 10। এই যে দুটো রাশি আমরা একই পেয়েছি, তাহলে একটা নেব। তাহলে 10:6 এই যে তৃতীয় রাশি হলো কি? 15। তাহলে এটাই হচ্ছে কি ধারাবাহিক অনুপাত। তোমাদের অঙ্কের উত্তরটা হলো কত? দেখো ক। অঙ্কের উত্তর হবে কি? ক। ধারাবাহিকভাবে সব প্রশ্নের উত্তর কিন্তু এখানে ক বের হচ্ছে। তাহলে আমাদের উত্তরটা হবে কত? ক। যেহেতু আমরা পেলাম কত? 10:6:15। তাহলে উত্তর হলো ক। তো এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে কি বলেছে? 3:5:15 এর চতুর্থ সমানুপাতি কোনটি? তো চতুর্থ সমানুপাতি নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, আমরা সেই সূত্রের সাহায্যে অঙ্কটি করব। তো চলো, তো আমরা প্রথমে কি করলাম? আমরা অঙ্কটি লিখে নিয়েছি। দেখো 3,5,15 এর চতুর্থ সমানুপাত হলো, আমরা লিখে নিয়েছি। দেখো আমরা জানি সূত্রটা, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা কিন্তু সূত্র, অর্থাৎ কিসের সূত্র? চতুর্থ সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি, এরকম রাশিগুলো নির্ণয়ের এটা কিন্তু সূত্র। তো আমরা সূত্রটার মান বসিয়ে দেবো এখন। দেখো এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, আর এটা হলো কি তৃতীয় সমানুপাতি। আমাদের চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে। এখন কি করব? দেখো এখানে আমরা লিখব প্রথম যে রাশিটা রয়েছে সেটার মান কত? 3। এই যে 3 আমরা বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে বলেছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে, তাহলে আমরা এটা রেখে দিলাম। সমান দ্বিতীয় সমানুপাতি কত? এখানে 5, আমরা 5 বসিয়ে ফেলেছি। এরপরে চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলাম। এরপরে তৃতীয় সমানুপাতি হলো কত? এখানে 15। তাহলে 15 এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর কি করতে হবে? দেখো এখানে 3 গুণ অবস্থায় আছে, সমান চিহ্নের বিপরীত পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে ছিল কত? 5 গুণ 15, আর নিচে গেল 3, আর 3 দিয়ে 15কে কাটলে হবে কত? 5। তাহলে এই 5 আর 5 দিয়ে গুণ করলে কত হবে? 25। তাহলে উত্তরটা হলো কিন্তু 25। তার মানে হচ্ছে কত নম্বর? 7 নম্বর, তাই না? উত্তরটা হলো, তাহলে আমরা মান বের করেছি 25, তাহলে উত্তরটা হবে এখানে খ। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হলো খ। এরপর কি 8 নম্বর, একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স 1.5 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো শতকরা লাভ বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু খুব সহজ অঙ্ক একটি, তাই না? তোমরা ইতিমধ্যে কিন্তু করেছো এরকম অঙ্ক। তো দেখো আমরা প্রথমে কি করব? এখানে লাভটা বের করে নেব। ঠিক আছে, এই যে 1.5 টাকা কিন্তু ইনভেস্ট করেছে আর বিক্রি করেছে 2 টাকা, তার মানে 1.5 টাকায় লাভ হয়েছে 50 পয়সা। তো এটা আমরা প্রথমে লিখে নেব। দেখো, তো দেখো আমরা এখানে কি লিখেছি? প্রথমে দেওয়া আছে আমাদের এখানে ক্রয় মূল্য কত? 1.50 টাকা, অর্থাৎ 1.5 টাকা। আর এই যে 1.5 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 2.00, অর্থাৎ 2 টাকা আর কি। তাহলে আমরা এখন দেখো এখানে লাভ হয়েছে, তাই অতএব লাভ হয় সমান 2.00 মাইনাস 1.50, অর্থাৎ এখানে 50 পয়সা লাভ হয়েছে। এখন কি করব? দেখো এই যে 50 পয়সা লাভ হলো, এটা কত টাকায় লাভ হয়েছে? এই যে আমরা
কত টাকা লাভ মানে ইনভেস্ট করেছি 1.5 টাকা, 1.5 টাকায় লাভ হয়েছে কত এই 50 পয়সা। তাহলে আমরা এটাই লিখব, অতএব 1.50 টাকায় লাভ হয় 0.50 টাকা। অতএব 1 টাকায় কত লাভ হবে, 1 টাকায় তাহলে এখন কম লাভ হবে, কম লাভ হলে ভাগ হয়ে যায়, অর্থাৎ এটা নিচে চলে যাবে, এই 50 পয়সা উপরে থাকবে। তাহলে কি এরপরে কি করব, যেহেতু আমাদের কি বলেছে শতকরা কত লাভ হয়, মানে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হবে, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব 100 টাকায় লাভ হয়, তাহলে 100 টাকায় লাভ হয় কত, যেহেতু বেশি হবে তাই 100 উপরে চলে যাবে, ঠিক আছে। আর নিচে কত আছে এখানে 1.50। এখন দেখো, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 100 আর নিচে থাকবে 3। তাহলে 100কে যদি 3 দ্বারা ভাগ দেই কত হবে, 33 সমস্ত 3-এর 1। তাহলে এটা হচ্ছে কি, যেহেতু শতকরা নির্ণয় করতে বলেছে তাই শেষে দেব পার্সেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হলো কত, 33 সমস্ত 3-এর 1, অর্থাৎ উত্তর হচ্ছে 8-এর ঘ, ঠিক আছে। এরপর আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বর অঙ্কটি কিন্তু 8 নম্বর অঙ্কের মতোই, একবারে হুবহু একই অঙ্ক। তো দেখো এখানে আমরা প্রথমে বই দেখো, বই লেখা আছে ক্রয় মূল্য কত 25 টাকা, অর্থাৎ 1 হালি কলার ক্রয় মূল্য 25 টাকা, আর 1 হালি বিক্রয় মূল্য কত 27 টাকা। তাহলে এখানে কি 1 হালিতে লাভ হয়েছে, তাই না? তাহলে অতএব লাভ হয় 27 বিয়োগ 25 সমান 2 টাকা। তাহলে এই 2 টাকা কত হালিতে লাভ হয়েছে, 1 হালিতে লাভ হয়েছে, তাই না? তাহলে 1 হালিতে যেহেতু 2 টাকা লাভ হয়, তাহলে আমরা এটাকে এখন ঘুরিয়ে লিখবো। কি লিখবো দেখো, 2 টাকা লাভ হয় সমান 1 হালিতে। তাহলে 2 টাকা কত হালিতে লাভ হলো, 1 হালিতে। অতএব 1 টাকা লাভ হবে কত হালিতে, তাহলে কম হবে। তাহলে কম হলে এই যে 2 আছে, 2 গিয়ে এদিক ভাগ হয়ে যাবে। এরপরে কি বলেছে যে 50 টাকা লাভ হয়, তাহলে 50 টাকায় কত হালিতে সে কিনেছিল আর কি, কত হালি বিক্রি করেছিল। তাহলে দেখো 50 টাকা লাভ হয়, তখন কত হালি হবে, তাহলে বেশি হবে, তাই হচ্ছে কি 50 উপরে চলে গেছে, আর 2 দিয়ে 50কে কাটলে হবে কত 25। তাহলে এটাই কিন্তু আমাদের 9 নম্বর অঙ্কের উত্তর। অর্থাৎ দেখো তোমাদের ক নম্বর অপশনে, তাহলে দেখো আমরা পেলাম কি 25 হালি, তাই না? তাহলে এই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 9-এর ক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 10 নম্বর অঙ্কটির সমাধান করব। এটা মূলত অঙ্ক না, এটা একটা টেবিল দিয়েছে আর কি, এটা মিলাতে হবে। তো কি বলেছে, নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো। তো দেখো প্রথমে ক নম্বরে কি আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে। তো কল্পনা করো যে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমাদের এখানে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তার মানে ক্ষতি হয় এই যে কয়ের সাথে মিলে যাবে ঘ, কয়ের সাথে মিলে যাবে এখানে কি, এই যে এটা ঘ, তাই না? কয়ের সাথে মিলবে ঘ। এরপরে দেখি আমরা কি বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে। এখন ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হলে কি হবে, আমাদের লাভ হবে। তাহলে এটা মিলে যাবে এই যে সোজাসুজি, ক্ষয়ের সাথে খ মিলে যাবে। তাহলে ক্ষয়ের সাথে মিলবে খ, ক্ষয়ের সাথে মিলবে কি খ। এরপর কি আছে, স্রোতের অনুকূলে সময়। স্রোতের অনুকূলে সময় কি লাগবে, অনুকূল মানে কি স্রোতের দিকে, ঠিক আছে। অনুকূল মানে স্রোতের দিকে। তাহলে যদি আমরা কোনো নৌকা নিয়ে স্রোতের দিকে চলে যাই, তাহলে কি স্রোতও ধাক্কা দিবে, আবার নৌকার তো নিজের গতি থাকবে, তার মানে কি সময় কম লাগবে, তাই না? তাহলে কি হবে, এই যে গয়ের সাথে মিলে যাবে ক। তাহলে এই যে গয়ের সাথে মিলে যাবে এই যে ক। এরপরে কি বলেছে দেখো, আর একটা তো আর বাকি আছে একটা, তাই না? তাহলে এটা হচ্ছে এটার সাথে মিলে যাবে, আমরা এটার সাথে এটা মিলিয়ে দেব। তাহলে কি স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে কি বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে গেলে আমাদের সময় একটু বেশি লাগে, কারণ হচ্ছে কি স্রোত তো ধাক্কা দিয়ে আমাদের সবসময় পিছনে ফেলে দিচ্ছে, তো স্রোতকে টেক্কা দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে, তাই হচ্ছে কি স্রোতের প্রতিকূলে সময় লাগবে বেশি। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে। তো কেমন লেগেছে ক্লাসটি তোমরা কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্বের যে গণিত ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল। তো তৃতীয় পর্বে কিন্তু আমরা আলোচনা করব, দেখো তৃতীয় পর্বে আলোচনা করব 11, 12 এবং 13 এই 3টি অঙ্ক আমি একসাথে সমাধান করে দেব। তো সে পর্যন্ত সকলেই ভালো থেকো। তৃতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল।